নমস্কার বন্ধুরা। আগের দিন আমি তোমাদের পদার্থের নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম যে অধ্যায়টি রয়েছে তার তো বায়ুর চাপ অবধি পড়িয়েছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী যে অংশ আর্কিমিডিসের নীতি, সেই আর্কিমিডিসের নীতিটা নিয়ে আলোচনা করব। তো আর্কিমিডিসের নীতি পড়ার আগে প্রথম আমাদের একটা জিনিস জানতে হবে। সেই জিনিসটা কি না, সেই জিনিসটা হচ্ছে প্লবতা। কাকে বলে প্লবতা? প্লবতা জিনিসটা কি? ধরো তোমরা একটা জিনিস দেখেছো, তোমরা যখন কোনো একটা বালতি থেকে জল তোলো বা কোনো একটা বালতি থেকে জল তোলো, তখন দেখবে বালতি বা কোনো বড় জায়গা পুকুর থেকে, বা যদি ধরো তোমাদের বাড়ি কারোর যদি চৌবাচ্চা থেকে যখন জল তোলো, তখন দেখবে যে যখন যে জিনিসটা করে জলটা তোমরা তুলছো, মগটা বা বালতিটা যেটা থেকে তোমরা করে জলটা তুলছো, যখন জলের মধ্যে বস্তুটাকে ডোবানো অবস্থায় থাকে, তখন বস্তুটাকে অনেক বেশি হালকা মনে হয় আমাদের। বিশেষ করে চৌবাচ্চা থেকে যখন তোমরা জল তুলবে, তখন দেখতে হবে যে বালতিটা যখন জলের পুরোপুরি মধ্যে ডোবানো রয়েছে বালতিটাকে, তখন দেখবে বালতিটা ওজনে অনেক হালকা লাগছে তোমাদের। তোমরা খুব মনে হচ্ছে যেন বালতিটার কোনো ওজন নেই, খুব সহজেই তুলে ফেলতে পারবো ছট করে। কিন্তু যখনই তোমরা জল থেকে ওটাকে তুলছো, বাইরে নিয়ে আসছো, তখনই দেখছো তোমরা সেটাকে ভারী লাগছে। বা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সাঁতার কাটো বা সাঁতার কাটতে জানো। তো তোমরা যারা সাঁতার কাটো তারা দেখবে যে সাঁতার কাটার সময় জলের মধ্যে যখন তোমরা থাকো, তখন এই শরীরটাকে অনেক বেশি তোমাদের হালকা মনে হয়। তো এই যে তোমাদের এই যে শরীরটাকে হালকা মনে হয়, বালতি থেকে জল তোলার সময়, মগটা বা চৌবাচ্চা থেকে জল তোলার সময় বালতিটা যখন জলের ভেতর ডোবানো থাকে, তখন যে বস্তুটাকে হালকা লাগছে। তো এই হালকা লাগার কারণটা কি? এই হালকা লাগার কারণটা হচ্ছে প্লবতা। হালকা লাগার কারণ হচ্ছে প্লবতা। তাহলে যে প্লবতা জিনিসটা, তাহলে আমাদের কি জানতে হবে? যে প্লবতা যেটা বলছি আমরা, সেই প্লবতা জিনিসটা বাস্তবে কি না, কোনো একটা বস্তুকে যদি আমরা তরলে ডোবাই, যে কেন এইটা মনে হচ্ছে এটা হচ্ছে প্লবতার জন্য হচ্ছে না, কোনো একটা বস্তুকে যদি তরলে ডোবালে, বস্তুকে তরলের মধ্যে ডুবিয়ে রাখলে, তরলের মধ্যে তার ওজনের আপাত হ্রাস ঘটে। তরলের মধ্যে তার ওজনের আপাত হ্রাস ঘটে। এই যে ওজনের মধ্যে তার একটা আপাত হ্রাস ঘটছে, তার কারণে কি হয়? বস্তুটিকে হালকা লাগে। এবং তরলটা বস্তুর ওপর একটা বল প্রয়োগ করে। তরলটা বস্তুর ওপর একটা ঊর্ধ্বমুখী ঘাত বা বল প্রয়োগ করে। এই কারণে কোনো একটা বস্তুকে যদি আমরা তরলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে সেই বস্তুটাকে আমাদের হালকা লাগে। তো এই যে বস্তুটাকে হালকা লাগছে এবং তরল যে বস্তুর ওপর একটা ঊর্ধ্বমুখী একটা ঘাত প্রয়োগ করছে, এই ঊর্ধ্বমুখী ঘাতটাকেই বলা হচ্ছে তরল। তাহলে ঘাতটাকেই বলা হচ্ছে প্লবতা। তো প্লবতার সংজ্ঞা কী না, আমরা দেখতে পেলাম যে হ্রাস ঘটছে, এই যে গোটা ঘটনাটা, এটাকে এর মধ্যে যে ঊর্ধ্বমুখী ঘাতটা প্রয়োগ করছে, ঊর্ধ্বমুখী ঘাতটাকেই বলা হচ্ছে প্লবতা। তাহলে প্লবতার যে সংজ্ঞাটা আছে, যে কোনো একটা বস্তুকে প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে রাখলে, তরল বা প্রবাহী বলা চলে, তরল বা প্রবাহী
তরল বা প্রবাহী বস্তুটির উপর যে ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে প্লবতা কাকে বলছে না কোনো বস্তুকে, প্লবতা কাকে বলছে না কোনো একটা বস্তুকে প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করে রাখি আমি, তাহলে তরল বা প্রবাহীটা বস্তুর ওপর যে ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করবে তাকেই বলা হচ্ছে প্লবতা। এবার এই যে প্লবতাটা এই যে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে, এই যে বস্তুটির ওপর যে ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করে, এই ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করার জন্য অনেক সময় প্লবতাকে প্লবক বল বলেও উল্লেখ করা হয়। প্লবতাকে প্লবক বলও বলা হয় অনেক সময়। তার কারণ কি? প্লবতাকে প্লবক বলও বলা হয়। তো প্লবতাকে প্লবক বল কেন বলা হয়, বল কেন বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে বস্তুটার ওপর যে ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করে, প্রবাহীটা বস্তুটার ওপর যে ঊর্ধ্ব ঘাতটা প্রয়োগ করে, তার কারণেই এই অনেক সময় প্লবতাকে আমরা প্লবক বল বলে হিসাব মনে করে থাকি। তো এই যে প্লবতা বা প্লবক বল এই যে জিনিসটা আমরা বলছি, তো বস্তুটা কোনো একটা বস্তুকে তরলের মধ্যে বা প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এই যে প্লবতার জন্য যে ঊর্ধ্ব ঘাত প্রয়োগ করে, সেই ঊর্ধ্ব ঘাতের পরিমাণটা কতটা বা ঊর্ধ্ব ঘাতের মানটা কতটা, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি না, সেটা একটা আমরা পরীক্ষার সাহায্যে নির্ণয় করতে পারি। তো পরীক্ষার সাহায্যে নির্ণয় কীভাবে করব না, প্রথম আমরা একটা পাত্রটার মধ্যে জল রয়েছে, তরল আছে পাত্রটার মধ্যে, তো এরপর পাত্রটার মধ্যে আমরা একটা ঘনক কল্পনা করে নিচ্ছি। তো পাত্রটার মধ্যে আমরা একটা ঘনক কল্পনা করে নিচ্ছি এবং ঘনকের যে চারটে বিন্দু আমরা নির্ণয় করছি, ঘনকটার নাম দিচ্ছি আমরা পি কিউ আর এস। এটা হচ্ছে ঘনকটা, পি কিউ আর এস হচ্ছে ঘনকটা। এবং উপরিতল থেকে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা নাম দিচ্ছি H2। কারণ লিখেই রাখি, পি কিউ আর এস একটা ঘনক রয়েছে, পি কিউ আর এস ঘনক, তাকে ডি ঘনত্বের একটা তরলে ডোবানো হয়েছে। এটাকে ডি ঘনত্বের একটা তরলের মধ্যে নিমজ্জিত করা হয়েছে। তার ফলে কি হচ্ছে না, ঘনকের ছটা তলই, একটা ঘনকের ছটা তল থাকে, তাহলে ঘনকের ছটা তলই লম্বভাবে বল প্রয়োগ করবে। তাহলে ঘনকের ছটা তলই যদি লম্বভাবে বল প্রয়োগ করবে, তাহলে ঘনকের ছটা তল লম্বভাবে বল প্রয়োগ করছে, সেখানে একটা ঊর্ধ্বমুখী হবে। তাহলে এরপর হচ্ছে দুটো উচ্চতা আমরা নিয়েছি, সেটা হচ্ছে উপরিতল থেকে, জলের উপরিতল থেকে, জলের উপরিতল থেকে যে ঘনকের ওপরি বিন্দুটা রয়েছে, ঘনকের ওপরে তল, ঘনকের উপরিতলের যে তলটা রয়েছে, উপরিতলের উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি যে H1, আর এইখান থেকে এই যে আর বিন্দু পর্যন্ত এর যে উচ্চতাটা, এইটা ধরে নিচ্ছি আমরা H2, অর্থাৎ জলের উপরিতল থেকে, এই জলের উপরিতল থেকে আর বিন্দু পর্যন্ত, জলের উপরিতল থেকে আর বিন্দু পর্যন্ত, আর বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা আমরা নিয়ে নিচ্ছি H2। এই কটা জিনিসই আমরা এখানে ধরে নিচ্ছি যে পি কিউ আর এস হচ্ছে একটা ডি ঘনত্বের তরল, আর জলের উপরিতল থেকে ঘনকের এই উপরিতল বা পি এর উচ্চতা আর কি, বেসিক্যালি পি তলটার উচ্চতা, পি তলের উচ্চতা মানে যেটা উপরিতল রয়েছে, পি তলের উচ্চতাটা হচ্ছে H1, আর জলের উপরিতল থেকে আর বিন্দু পর্যন্ত উচ্চতাটা হচ্ছে H2। এরপর ঘনকের ছটা তলই একে অপরের ওপর লম্বভাবে, ছটা তলই লম্বভাবে বল প্রয়োগ করবে তলটার ওপর।
সেরকমভাবে এর যে 6টা তলের প্রত্যেকটার যে বিপরীতমুখী যে তলটা আছে, সারা সেই তল বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। হচ্ছে মানে সাধারণ পদার্থের মানে একটা ধর্মই যে যে একটা দিকে যদি লম্বভাবে বল প্রয়োগ করে তাহলে সমান ও বিপরীতমুখী বল তার উপর প্রয়োগ করা হবে, নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এইভাবে যখন দুটো তল যখন পরস্পরের বিরুদ্ধে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে, তখন দুজোড়া পার্শ্বতলের মধ্যে মোট ঘাতটা কী হবে? মোট ঘাতটা 0। তাহলে দুজোড়া পার্শ্বতলের মধ্যে মোট ঘাতটা কত পাচ্ছি? মোট ঘাতটা হচ্ছে 0। তাহলে দুজোড়া পার্শ্বতলের মধ্যে যদি মোট ঘাতটা আমি পেয়ে যাই 0, তাহলে আমরা কি লিখতে হবে? যে পিকিউ আর আরএস, পিকিউ যে তলটা রয়েছে আর আরএস যে তলটা রয়েছে, তাহলে পিকিউ ও আরএস তল দুটির গভীরতা সমান নয়। এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি যে পিকিউ এবং আরএস তলের গভীরতাটা সমান নয়। সেই কারণেই পিকিউ এবং আরএস তলের গভীরতাটা সমান নয় কখনোই। তাহলে এরা অসমান ঘাত ক্রিয়া করবে। তাহলে এই অসমান যে ঘাত ক্রিয়া করবে সেই অসমান ঘাতটা কত? তাহলে এখানে আমরা প্রথমভাবে কি দেখছি যে এখানে হচ্ছে যে তরলটার মধ্যে 6টা তল রয়েছে, 6টা তল তরলটার উপর লম্বাভাবে বল প্রয়োগ করবে এবং 6টা তলের পার্শ্ববর্তী যে তলগুলো রয়েছে তারা ওই পূর্ববর্তী তলগুলোর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তার ফলে কি হচ্ছে যে পিকিউ এবং দুজোড়া পার্শ্বতলের মধ্যে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করার ফলে মোট ঘাতটা হয়ে যাচ্ছে 0। তাহলে দুটো পার্শ্বতলের মধ্যে যখনই মোট ঘাতটা হয়ে যাবে 0, তখনই আমরা কি বলতে পারবো? যে পিকিউ এবং আরএস এই দুটো তলের গভীরতা সমান নয়। তাহলে এক্ষেত্রে একটা অসমান ঘাত ক্রিয়া করবে। তাহলে অসমান ঘাত যদি ক্রিয়া করে তাহলে পিকিউ এর ওপর ঊর্ধ্বমুখী ঘাতটা কত হবে? আমরা সেটাই চলে আসবো যে পিকিউ তলের ওপর পিকিউ তলের ওপর ঊর্ধ্বমুখী নয়, পিকিউ তলের ওপর ক্রিয়াশীল নিম্নমুখী ঘাত। তাহলে পিকিউ তলের ওপর ক্রিয়াশীল নিম্নমুখী বলের ঘাতটা মানে কি হবে? ঘাত মানে হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। আমরা এটা সবসময় জেনে এসেছি যে ঘাত সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। এবার এক্ষেত্রে চাপ মানে কি? H2 ডিজি, H1 ডিজি ইন্টু ক্ষেত্রফল মানে হচ্ছে এ, তলটা সমগ্র তলটার ক্ষেত্রফল। সেরকম একইভাবে আরএস তলের ওপর, তাহলে পিকিউ তলটা নিচের দিকে বল প্রয়োগ করছে, এবার আরএস তলের ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত। পিকিউ তলটা যেহেতু উপরের দিকে আছে তাহলে ওটা নিম্নমুখী ঘাত প্রয়োগ করবে, আর আরএস তলটা যেহেতু উপরের দিকে আছে নিচের দিকে আছে তাহলে ওটা ঊর্ধ্বমুখী ঘাত পড়বে। তাহলে আরএস তলের ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাতটা কী হবে? আরএস তলের ওপর ঊর্ধ্বমুখী ঘাত, এক্ষেত্রেও ঘাত সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল যদি আমরা ধরি এখানে, এক্ষেত্রে চাপের ক্ষেত্রে আমরা রাশিমালাটা প্রবাহী ক্ষেত্রে আগেই নির্ণয় করেছি, যেটা হচ্ছে H2 ডিজি ইন্টু হচ্ছে এ হবে। তাহলে পিকিউ এবং আরএস তলের ওপর ক্রিয়াশীল বলের একটা ক্ষেত্রে মানটা হচ্ছে H1 ডিজি আর একটা হচ্ছে H2 ডিজি। আবার আমরা যখন ওখানে ছবিটা এঁকেছিলাম, এখানে পাশে আমি ছোট্ট করে ছবিটা আঁকছি, তখন আমরা কি দেখেছিলাম যে এইটা যদি ঘনকটা হয়, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি পিকিউ তল, এটা হচ্ছে আরএস তল, এইটার উচ্চতা ছিল H1 আর এটা হচ্ছে তরলের উপরিতল, আর এইখানটা উচ্চতা ছিল হচ্ছে H2, এই যে উচ্চতাটা ছিল H2। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে H2 মানটা হচ্ছে গ্রেটার দেন H1। তাহলে যেহেতু H2টা গ্রেটার দেন H1, তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাতটা কী হবে? তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত এটা সমান হচ্ছে H2 ডিজি ইন্টু এ মাইনাস H1 ডিজি ডট এ। তাহলে এখানের মানটা হচ্ছে কি? H2 মাইনাস H1 ইন্টু ডিজি ডট জি ডট এ। তাহলে H2 মাইনাস ডি ডট জি ডট এ, এখানে এটা হচ্ছে আমার কী হচ্ছে এখানে, এবং এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফল।
এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফল। তাহলে এটা যদি ঘনকের ক্ষেত্রফল মানে হচ্ছে এটা আমি বলতে পারি যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। আবার H2 মাইনাস H1 যেটা আমি পাচ্ছি, H2 মাইনাস H1 মানেই কী হচ্ছে যে এটা একটা H2 মাইনাস H1, তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, মানে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এল। তাহলে এই দুটো যখন করব, যে এখানে যখন A ইন্টু H2 মাইনাস H1টা আমি পাচ্ছি, তাহলে A ইন্টু H2 মাইনাস A1, এ মানে হচ্ছে এল স্কোয়ার, আর H2 মাইনাস L1 মানে হচ্ছে এল, তার মানে হচ্ছে এল কিউব। তাহলে এল কিউব মানে আমি কি পেয়ে যাচ্ছি এখানে, এটা হচ্ছে ঘনকের আয়তন। এটা হচ্ছে একটা পরিমিতির হিসাব, যে এখানে তোমাদের মনে হতে পারে, তাহলে এখানে আয়তনটা ধরে নিচ্ছি আমি ভি, তাহলে এখানে আয়তনটা হবে ভি ডি জি, অর্থাৎ বস্তুর ওপর ক্রিয়াশীল যে ঊর্ধ্বমুখী ঘাতটা তার মানটা হচ্ছে ভিডিজি। সেটা কীভাবে বার করলাম না, H2 মাইনাস H1 ইন্টু এ, তাহলে এ হচ্ছে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এটা পেয়ে গেলাম এল স্কোয়ার। আবার H2 মাইনাস H1 মাইনাস H1 করলে একটা কিউবেস বাহুটা দৈর্ঘ্য এই বাহুটা পেয়ে যাচ্ছি, তাহলে এ ইন্টু H2 মাইনাস এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার ইন্টু এল মানে এল কিউ, তাহলে ঘনকের আয়তন। তাহলে ক্রিয়াশীল বলের মানটা হচ্ছে ভিডিজি। যেখানে ভি হচ্ছে আয়তন, আমি ভিটাকে ধরে নিচ্ছি ভি সমান হচ্ছে আয়তন, তাহলে ভি সমান যদি আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, এইটার মানেই কি, এইটা হচ্ছে বস্তুর ওপর ঊর্ধ্বমুখী ঘাতের মানটা হচ্ছে সম আয়তন। এই যে ভিডিজি যেটা পেলাম এটা সম আয়তন তরলের ওজন। তাহলে বস্তুর, এখান থেকে আমরা কী দেখতে পেলাম যে বস্তুর ওপর ক্রিয়াশীল যে ঊর্ধ্বমুখী ঘাতটা আমরা পাচ্ছি, সেই বস্তুর ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাতের মানটা সম আয়তন তরলের ওজনের সাথে সমান হবে। অর্থাৎ যদি H2DG ইন্টু, তাহলে এখানে হচ্ছে সম আয়তন তরলের সমান হবে। অর্থাৎ একটা বস্তুকে যদি তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে সেই তরলটার উপর তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, তাহলে তরলটা বস্তুটার ওপর যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা বস্তুর ওজনের সমায়তন ঊর্ধ্বমুখী ঘাতটা বস্তুর উপর যে সমায়তন তরলের ওজনে, যে পরিমাণ তরলটার মধ্যে ডুবে রয়েছে সেই তরলের ওজনের সঙ্গে সমান হয়, যে কারণে বস্তুটাকে আমাদের হালকা লাগে। তো এরপর একটা জিনিস আমরা আসবো, এটা হচ্ছে যে কীভাবে বেরোলো এই জিনিসটা। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে প্লবতার বৈশিষ্ট্য। প্লবতার বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাদের পড়তে হবে বা পরীক্ষায় লিখতে দেয়, যে প্লবতার বৈশিষ্ট্যগুলো লেখো। তো প্লবতার বৈশিষ্ট্য কী কী না, প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী, প্লবতা ঊর্ধ্বমুখী এবং বস্তুর ওজনের বিপরীতে কাজ করে। এইটা হচ্ছে প্লবতার একটা প্রথম বৈশিষ্ট্য, যে প্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী। এই যে আমরা দেখতে পেলাম যে বলটা হচ্ছে এখানে ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করছে, এবং বস্তুর যে ওজনটা রয়েছে সেই বস্তুর ওজনের বিপরীত দিকে প্লবতা কাজ করে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে প্লবতা বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করে না। কীরকম দেখতে তার উপর কোনো বিষয় নেই, কারণ প্লবতা বস্তুর ওজনের সঙ্গে সম্পর্কিত। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা আমি পাবো সেটা হচ্ছে প্লবতা কিসের ওপর নির্ভর করে। এইখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্লবতা কিসের ওপর নির্ভর করে। প্লবতা নির্ভর করে না, প্লবতা কিসের ওপর নির্ভর করে। এইখানটা আমি বুলেট দিয়ে এখানে ছোট্ট 3টে পয়েন্ট আছে, যে 3টে পয়েন্ট কিন্তু তোমাদের জানতে হবে, যে প্লবতা কিসের ওপর নির্ভর করে না। প্লবতা প্রথম যার ওপর নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর। দু নম্বর প্রবাহীর ঘনত্বের ওপর। আর 3 নম্বর প্লবতাটা নির্ভর করে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর।
তাহলে এই তিনটে জিনিসের ওপর কিন্তু প্লবতা নির্ভর করে। তাহলে এইটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্লবতা কিসের ওপর নির্ভর করে। না, প্লবতা নির্ভর করে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর, প্রবাহীর ঘনত্বের ওপর এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণের ওপর। তো এইখানে যদি তোমাদের এই জিনিসটা মনে না থাকে যে প্রবাহীর ঘনত্বটা, প্লবতাটা কিসের ওপর নির্ভর করে, তাহলে তোমরা এই সূত্রটা মনে রাখবে, VDG। তাহলে এখানে দেখো যে বস্তুর ওপর ক্রিয়াশীল বল ঊর্ধ্বমুখী ঘাত হচ্ছে সময়তন তরলের ওজন বলেছে। তো এখানে এই যে সময়তন তরলের ওজনের যে রাশিমালাটা VDG, এই তিনটের ওপরেই প্লবতা আলাদাভাবে নির্ভর করে। যেমন দেখো, প্লবতাটা বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে, যেটাকে আমরা ডিনোট করেছি ঘনকের ক্ষেত্রে আয়তন ছিল V, তাহলে এটা V এর ওপর নির্ভর করছে। প্রবাহীর ঘনত্বের ওপর নির্ভর করে, তাহলে যেটাকে আমরা বলছি D, আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণের উপর সেটা হচ্ছে G। তাহলে এই সূত্রটা তোমার যদি প্লবতা কিসের ওপর নির্ভর করে এটা যদি তোমাদের মনে রাখতে অসুবিধা হয়, তাহলে তোমরা খালি এই সূত্রটা মনে রাখবে, VDG, অর্থাৎ বস্তুর, তাহলে প্লবতা খুব সহজেই মনে থাকবে। V মানে হচ্ছে আয়তন, ভলিউম, তাহলে প্লবতা নির্ভর করে বস্তুর আয়তনের ওপর। ডি মানে হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, তাহলে প্লবতা নির্ভর করে বস্তুর ঘনত্বের ওপর। আর ইনটু হচ্ছে G, আর বস্তু নির্ভর করে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের ওপর। যে তিনটেকেই আমি এখানে লিখেছি যে প্লবতা কিসের ওপর নির্ভর করে। এছাড়াও প্লবতার আরও একটা বৈশিষ্ট্য আছে যে বস্তু বা তরল ভারশূন্য অবস্থায় থাকলে প্লবতা কাজ করে না। বস্তু বা তরল ভারশূন্য অবস্থায় থাকলে কিন্তু প্লবতা কাজ করে না। অর্থাৎ তার কোনো ওজন যদি না থাকে তখন কিন্তু প্লবতা কাজ করবে না। যেমন হচ্ছে কৃত্রিম উপগ্রহে, তোমরা পরে পড়বে যে কৃত্রিম উপগ্রহে কোনো একটা বস্তু হচ্ছে ওজনহীন হয়। অর্থাৎ তোমরা দেখেছো ছবিতে যে বিভিন্ন সময় যে মহাকাশে বিভিন্ন বস্তু ভেসে চলেছে, তার কারণ হচ্ছে ওর ওখানে কোনো অভিকর্ষ ত্বরণ নেই, তার ফলে বস্তুটার উপর কোনো বল ক্রিয়া করে না, তার ফলে বস্তুটার কোনো ওজন থাকে না, তার ফলে বস্তুটা খুব সহজেই ওখানে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তো প্লবতার ক্ষেত্রেও হচ্ছে যে যখন বস্তুটা তরল বা মধ্যে ভারশূন্য অবস্থায় থাকে তখন প্লবতারা তার মধ্যে কাজ করে না, তখন সেই অবস্থায় কিন্তু প্লবতা কাজ করবে না, কারণ সেখানে যেহেতু ভার নেই। তাহলে ভার না থাকার কারণে VDG, আয়তন থাকুক ঘনত্ব থাকুক, এখানে অভিকর্ষীয় ত্বরণ নেই, তার ফলে কোনো ঊর্ধ্বমুখী ঘাত ওইখানে বস্তুটার উপর প্রয়োগ করা যাবে না। তাই যেহেতু বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা যাবে না, সেই কারণে ওখানে বস্তুটার ওপর কোনো প্লবতা কাজ করে না। তো এরপর আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে চ্যাপ্টারের যে হেডিংটা দেওয়া আছে, আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি কি বলছে না, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ তরল বা যে পরিমাণ প্রবাহী বাস্তবে যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। তাহলে আর্কিমিডিসের নীতি কি বলছে না, কোনো বস্তুকে স্থির প্রবাহিতে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থির প্রবাহী, অর্থাৎ ধরো
চৌবাচ্চার জল বা বালতির জলের মধ্যে যদি রাখা হয় এবং তখন তার মধ্যে যদি কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে, অর্থাৎ বস্তুটার ওজন কিছুটা পরিমাণে হ্রাস পায় এবং ওই বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে এবং এই যে আপাত হ্রাসটা ঘটে, সেই আপাত হ্রাসের কারণটা হচ্ছে বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। যেমন তোমরা খুব স্বাভাবিকভাবে দেখেছো যে একটা জল একদম ভর্তি একদম কানায় কানায় পূর্ণ পাত্রের মধ্যে যদি তোমরা একটা ভারী বস্তু, একটা বড় লোহার টুকরো কিংবা একটা মগ, যদি ফাঁকা মগ যদি জলটার মধ্যে ডুবিয়ে দাও, দেখবে কিছু পরিমাণ ওই যে বালতিতে যে কানায় কানায় জলটা রয়েছে সেখান থেকে কিছু পরিমাণ জল বাইরে পড়ে যায়। তো এই যে কিছু পরিমাণ জল, এই যে বস্তুটাকে ফেলার পর ওই যে কানায় কানায় পূর্ণ বালতিটা থেকে কিছু পরিমাণ জল বাইরে বেরিয়ে পড়ে যাচ্ছে, এই যে বিষয়টা, এইটাকেই বিজ্ঞানী আর্কিমিডিস এর সূত্রটা বার করেছিলেন যে এইটা কত পরিমাণ, এই যে জলটা বা মগটার মধ্যে যে ফেলে দিচ্ছি তো এর ফলে কত পরিমাণ জল অপসারিত হচ্ছে, এই জলের যে পরিমাণটা সেটাই হচ্ছে সাধারণ কথায় আর্কিমিডিসের নীতি। ঠিক সেই জিনিসটাই এখানে আমি ভাষায় সুন্দর করে লিখেছি যে একটা কানায় কানায় পূর্ণ বালতির মধ্যে যদি একটা মগ ফেলে দেওয়া হয় তাহলে যে পরিমাণ জলটা অপসারিত করে সেটা হচ্ছে মগের ওজনের সমান। স্থির অবশ্যই বালতির জলটাকে স্থির হতে হবে, অর্থাৎ নদীর জলে ফেললে বা সমুদ্রের জলে ফেললে বিষয়টা বোঝা যাবে না, একটা স্থির জলের মধ্যে ফেলতে হবে, তাহলে যে পরিমাণ জলটা তরলটা সে অপসারিত করবে, যে পরিমাণ প্রবাহীটা সে অপসারিত করবে সেটা হচ্ছে বস্তুটার ওজনের সমান। সেটাকেই আমি এখানে ভালোভাবে লিখেছি যে কোনো বস্তুকে স্থির প্রবাহিত তরল বা গ্যাসের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে, অর্থাৎ জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে, প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে বস্তুটাকে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে বস্তুর ওজনটা অনেকটা হালকা লাগে, এই যে ওজনের এই যে আপাত হ্রাসটা ঘটে এবং তার ফলে কিছু পরিমাণ তরল অপসারিত হয় এবং এই যে পরিমাণ তরলটা অপসারিত হয় সেটা হচ্ছে বস্তুটার ওজনের সাথে সমান হয়। এইটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। খুব মনে রাখার খুব সহজ উপায়, বা তোমরা এটা পরীক্ষার সাহায্যে ঘরেও এটা পরীক্ষার সাহায্যে দেখতে পারবে। একটা বালতিতে কিছু পরিমাণ জল নেবে, তার মধ্যে একটা অপেক্ষাকৃত ভারী বস্তু, যেমন ধরো মগ হোক কিংবা কোনো পুরনো খেলনা হোক, ভারী খেলনা যেটা জলের মধ্যে ডুবে যাবে, তো সেরকমভাবে আংশিক ও সম্পূর্ণ হবে, তো সেটাকে যখনই তোমরা জলের মধ্যে ওপর থেকে ফেলে দেবে তখনই দেখবে কিছু পরিমাণ জল অপসারিত পড়ে গেল। এই যে জলটা পড়ে গেল, এই জলের পরিমাণটা হচ্ছে, এই জলটা বেরিয়ে গেল সেটাই হচ্ছে ওই বস্তুটার ওজনের সাথে সমান। তো আজকে তোমাদের এখান অবধি। তো আমরা দেখে নিই যে আজকে কী আমরা পড়লাম আর্কিমিডিসের নীতির জায়গাটা। তো প্রথম আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে প্লবতা কাকে বলে, প্লবতার সংজ্ঞা। প্লবতার বিষয়টা প্রথমে খানিকটা তোমাদের বলেছি প্লবতার সংজ্ঞার আগে, যে প্লবতার বিষয়টা বাস্তবিকভাবে কীভাবে কাজ করছে বা প্লবতার জিনিসটা কী। তো তারপর হচ্ছে প্লবতার সংজ্ঞা, যে ঊর্ধ্বঘাত প্রয়োগ করে তাকে প্লবতা, এবং প্লবতাকে প্লবক বল প্রয়োগ করা হচ্ছে ঘাতের জন্য। তো এরপর আমরা প্লবতার একটা মান নির্ণয় করার চেষ্টা করছি, যে ঊর্ধ্বঘাতটা তরলের ওপর প্রয়োগ করে তার মানটা কতটা। না, সেখানে আমরা একটা কিউবকে নিয়েছি, সেটাকে তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবং তরলের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে আমরা দেখেছি যে তার যে পরিমাণ, এই যে পরিমাণ জলটা অপসারিত হচ্ছে সেটা সমায়তন এবং ঊর্ধ্বমুখী ঘাতটা সমায়তন তরলের সমান, এবং এখানে পি কিউ তলের ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত, আর এস তলের ওপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী ঘাত বার করেছি। তারপর আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে প্লবতার বৈশিষ্ট্য। প্লবতা ঊর্ধ্বমুখী এবং ওজনের বিপরীতে কাজ করে। প্লবতা বস্তুর আকার বা আকৃতির উপর নির্ভর করে না। প্লবতা নির্ভর করে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের ওপর, প্রবাহীর ঘনত্বের ওপর, অভিকর্ষ ত্বরণের ওপর, আর ভারশূন্য জায়গায় প্লবতা কাজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এই যে প্লবতা আজকে যতটুকু পড়েছি তোমাদের, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষায় আলাদা আলাদাভাবে প্রশ্ন হিসেবে আসে। যেমন হচ্ছে প্লবতা কাকে বলে, প্লবতার বৈশিষ্ট্যগুলো লেখো, প্লবতার কী কী উপর কাজ করে, প্লবতার ক্ষেত্রে এই যে ঊর্ধ্বমুখী ঘাতটা প্রয়োগ করে তার মানটা যে সমায়তল তরলের ওজনের সমান। প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় 2 থেকে 3 নম্বরের প্রশ্ন। সেই জায়গাটা আমি আলাদা করে কিছু ইম্পর্টেন্ট তোমাদের বলিনি, তার কারণ আজকে আমি তোমাদের যতটুকু পড়লাম এই অংশটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় কিন্তু এই অংশ থেকে প্রশ্ন আসবেই, এবং ভবিষ্যতে ওই জায়গা থেকে তোমাদের অনেক কিছু কিন্তু কাজে লাগবে পরবর্তীকালে পড়াশোনা। এবং শেষ যে বিষয়টা তোমাদের আজকে আমি পড়ালাম সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি, অর্থাৎ কোনো বস্তুকে স্থির প্রবাহিতে তরল বা গ্যাসের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে তরলের ওজনের যে আপাত হ্রাস ঘটে, সেই হ্রাসটা বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সাথে সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো আজকে তোমাদের আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো এরপর তোমাদের যার যা বিষয়ে অসুবিধা থাকবে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী ভিডিওতে তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।